নমস্কার, আমি শেখর বি। আসছে দোল। হ্যাঁ, আমরা দোলে তো আনন্দ করবই, তার সাথে আমাদের মানসিক শান্তিটা কিন্তু খুবই জরুরি। তাই আজকের যে অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ। আপনারা জানেন এসটিভি বাংলা শুধুমাত্র ব্যবসায়িক ভিত্তিতে কিন্তু অনুষ্ঠান করে না, সবসময় চেষ্টা করে একটা সঠিক সমাজ, একটা স্বচ্ছ সমাজ গড়ার জন্যে। আর স্বচ্ছ সমাজ গড়তে গেলে দরকার প্রপার গাইড। আর আমি যদি ভেবে থাকি আমি সব কিছু বুঝে গেছি, জেনে গেছি, তাহলে কিন্তু একটা সঠিক জিনিস সহজে বোঝা যায় না। তাই আজ আমরা এমন একজনকে পেয়েছি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাস্তু কনসালটেন্ট এবং অ্যাস্ট্রোলজার অয়ন ব্যানার্জি। অয়নবাবুকে নমস্কার। তো আজ আমরা শুনবো, আমরা বলবো কম, কারণ এমন একজন মানুষের মধ্যে পাণ্ডিত্য আমরা আগেই লক্ষ্য করেছি। আমরা সবসময় চাই বাস্তবে এমন কিছু জিনিস নিয়ে আসব, মানুষ উপকৃত হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, উনি বাস্তু কনসালটেন্ট। তো সবার আগে আমাদের প্রশ্ন আসবে, অনেক কষ্ট করে আমরা একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কিনি, আর কিনতে গিয়ে যখন আমরা কিনছি কোনো কিছু না দেখে না বুঝে আমার পয়সা হলো বা কোনো কষ্ট করে একটা করে ফেললাম, কিন্তু যখন আমরা কষ্টটা সত্যিই করছি তাহলে একটু প্রপার গাইড দিয়ে করাটা ভালো না? তাই আজ আমরা ওনার থেকে সেই প্রপার গাইড নিয়ে এগিয়ে আসবো। তো স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে বাস্তুশাস্ত্র নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সবার মুখে একটাই প্রশ্ন, বাস্তু শাস্ত্র এই সাবজেক্টটা কি? খুব সুন্দর প্রশ্ন। এবং প্রথমেই বলবো, যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি এটা খুবই প্রাচীন এক শাস্ত্র, এবং এই শাস্ত্রের জ্ঞান আমরা বহু পূর্বেই আমাদের বিভিন্ন রেফারেন্স থেকে আমরা পাই। প্রথমত আমাদের বুঝতে হবে যে বাস্তুশাস্ত্র বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে আমরা যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হলো বাস্তু কি। অর্থাৎ বাস্তু এমন একটা বিজ্ঞান বা বাস্তুশাস্ত্র এমন একটা কলা যেটাকে বলা হয় স্থাপত্যের বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স অফ আর্কিটেকচার বা সায়েন্স অফ কনস্ট্রাকশন। যখন একটা জমির ওপর বা একটা ভূমির ওপর একটা প্লটের উপর যখন একটা ক্ষেত্র তৈরি হয়, বা যখন একটা বাড়ি, ফ্ল্যাট বা একটা কোনো রকম কনস্ট্রাকশন তৈরি হয়, সেইখানেই আমরা দেখতে পাই যে সেই বাস্তুমণ্ডলে বাস্তু পুরুষের আবির্ভাব হয়। অর্থাৎ সেখানে বাস্তু পুরুষ বিরাজ করে, এবং তারপরে যখন সেই ভূমির প্রথম কলস্থাপন থেকে শুরু করে আস্তে আস্তে দেওয়াল ওঠে এবং কনস্ট্রাকশন কমপ্লিট হয়, ওপরে সেখানে ছাদ ঢালাই হয়, আস্তে আস্তে যখন একটা বডি ফর্ম করে, তখন সেখানে সম্পূর্ণরূপে বাস্তুর যে সম্পূর্ণ 45 দেবতার অবস্থান, যেটাকে বলা হয় 45 ফিল্ড এনার্জিস, তার অধিষ্ঠান হতে দেখা যায়। তাহলে প্রথমত বাস্তু কি না, এটা হলো খুবই প্রাচীন এক শাস্ত্র যা আমাদের স্থাপত্য কলা বা বিজ্ঞান সম্বন্ধে শিক্ষা প্রদান করে, সায়েন্স অফ আর্কিটেকচার। এবং আমাদের যে পঞ্চতত্ত্ব, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, এই যে 5 এলিমেন্টস অফ নেচার, তার সঙ্গে আমাদের লিভিং স্পেসেস, আমরা যেখানে থাকবো, যেটা আমাদের বাসভূমি হবে, তার যে হারমোনাইজেশন, সেটাকে একতা, ঐক্য স্থাপন করা এবং তাকে সিনক্রোনাইজ করাই হচ্ছে বাস্তুর প্রধান অবজেক্টিভ বা লক্ষ্য। তাহলে বাস্তু বলতে আমরা এটাই বুঝলাম যে বাস্তু এমনই এক বিজ্ঞান, বহু প্রাচীন, যে শাস্ত্র বা যে বিজ্ঞান আমাদেরকে আমাদের যে বসবাসের ভূমি তাকে আমাদের বাসযোগ্য করে তোলে। একেবারেই সায়েন্টিফিক মেথডে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, আমাদের শরীরে যেমন এই পঞ্চতত্ত্বের যে গুরুত্ব, একটা কনস্ট্রাকশন যখন গঠন হলো, একটা ভূমির ওপর, জমির ওপর যখন একটা বাড়ি, ফ্ল্যাট বা একটা বডি ফর্ম হলো, দেওয়াল উঠলো, উপরে ছাদ ঢালাই হয়ে একটা গৃহ তৈরি হলো, নির্মাণ হলো, সেখানেও কিন্তু এই পঞ্চতত্ত্বের অধিষ্ঠান শুরু হলো। এবং এইটাকে ব্যালেন্স করা, বাস্তুর মেন উদ্দেশ্যটা হচ্ছে এই পঞ্চতত্ত্বর যে ইমব্যালেন্সেস বা যে ব্যালেন্সটা কোথাও কম কোথাও বেশি, এইটাকে কমপ্লিটলি ব্যালেন্স করে সমতা এনে আমাদের বাসযোগ্য একটা বাসস্থান তৈরি করা। বাহ, খুব সুন্দর, কিন্তু একদম পরিষ্কারভাবে উনি বুঝিয়ে দিলেন যে অ্যাকচুয়ালি বাস্তুশাস্ত্রটা কি। স্যার, আমার নিজের একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, এই যে বাস্তুশাস্ত্রটা মনুষ্য জীবনের কতটা প্রভাব? একদম খুব সুন্দর প্রশ্ন।
প্রথমত আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা ফ্ল্যাট বা বাড়ি কিনি তখন কিছু বিষয়ে আমাদের খুব খেয়াল রাখতে হয়। যেমন কীরকম না, বাড়ির যে এন্ট্রেন্স অর্থাৎ মুখ্য দ্বার, সেই মুখ্য দ্বারের কিছু বিশেষ অবস্থান আছে। অর্থাৎ প্রথমে আমি আপনাকে একটু ব্রিফ করে দিই, যেটা হচ্ছে যে এই যে আমাদের বাস্তুমণ্ডলের যে টোটাল পেরিফেরিটা, অর্থাৎ একটুখানি এখানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে। যেমন পুরো যে 360 ডিগ্রির যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলটাকে আমরা প্রথমত জোন হিসেবে 16টা ভাগে ভাগ করি এবং এক একটা জোনের ডিগ্রিগত ভাগ হচ্ছে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। অর্থাৎ এই 16টি যে ভাগ, এই 16টি ভাগের আলাদা আলাদা এক একটা অ্যাট্রিবিউট আছে বা নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব প্রেক্ষাপট আছে। এবার আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা যদি শুরু করি, যেমন নর্থ অর্থাৎ উত্তর দিক, এই উত্তর দিকের কী ভূমিকা বা গুরুত্ব? এই উত্তর দিক হচ্ছে আমাদেরকে মানি অ্যান্ড অপরচুনিটিস প্রদান করে। অর্থাৎ আমাদের মানি অ্যান্ড অপরচুনিটিসের যে জায়গা, অর্থাৎ কেউ একটা নতুন ব্যবসা শুরু করছে, সেই নিউ লঞ্চিং বা ওই জায়গাটা যদি ব্যালেন্স না থাকে, আমাদের নতুন ক্লায়েন্টস আসা বলুন বা ওই জায়গা থেকে মানি কেন, ওই স্থানটা হচ্ছে কুবেরের স্থান, কুবের দেবতার স্থান। এটা হচ্ছে একজন বাস্তু দেবতার নাম এবং এটাকে আমরা একটা ফিল্ড এনার্জিও বলতে পারি। এইভাবে 360 ডিগ্রির যে টোটাল পেরিফেরিটা আছে, সেখানে এই 360 ডিগ্রির পেরিফেরিতে টোটাল কিন্তু দেখা যায় যে এই 22 ডিগ্রি 5 মিনিট করে যে এক একটা জোন, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে 11 ডিগ্রি 25 মিনিটের যে এক একটা অবস্থান পাওয়া যায়। এইভাবে 32টা আমরা এনার্জি ফিল্ড পাই বাইরের পেরিফেরিতে। আমি আরেকটুখানি ডিটেলসে বলি, তাহলে বুঝতে সুবিধে হবে। যে প্রথম যখন ভূমি কলস স্থাপন হয় বা দক্ষিণ ভারতে যেটাকে বলা হয় গর্ভস্থাপন, অর্থাৎ এই ভূমি স্থাপনের পর সেখানে একটা এনার্জি ফিল্ড তৈরি হয়, যেটাকে আমরা বলি ব্রহ্মা এনার্জি ফিল্ড। এটা হলো ক্রিয়েশন বা ব্রহ্মা। একটু এনার্জি ফিল্ডের দিকে আসছি, তারপর আমরা আবার অ্যাট্রিবিউটসে যাব। এবার এই যখন ব্রহ্মা বা এনার্জি ফিল্ড তৈরি হয়, ঠিক তাকে কেন্দ্র করে আস্তে আস্তে ঠিক 4টে দেবতার অধিষ্ঠান হতে দেখা যায়। ঠিক যেমন আস্তে আস্তে কলস স্থাপনের পর একটু করে কনস্ট্রাকশন এগিয়ে দেয়াল উঠতে থাকে, 5 থেকে 8 ফুট দেয়াল উঠলো। এই যে 4টে দেবতা, উত্তর দিকে থাকে ভূধর দেবতা, পূর্ব দিকে থাকে আর্যমা দেবতা, দক্ষিণ দিকে থাকে বিবস্বান দেবতা এবং পশ্চিম দিকে থাকে মৈত্রী দেবতা। এই 4টে দেবতাকে ব্রহ্মার 4টে মাথার সঙ্গে অনুরূপ কল্পনা করে একটা সিম্বলিক চিন্তা করা হয়। সুতরাং ওই বাস্তুমণ্ডলের প্রথমে ব্রহ্মভীতি তৈরি হয়, তারপর এই 4 দেবতাকে নিয়ে অর্থাৎ 4 এনার্জি ফিল্ডকে নিয়ে দেবভীতি তৈরি হয়। দেবভীতির পর কোণায়, মানে উত্তর দিক, এদিকে দক্ষিণ দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যে 4টে কোণা পাই, উত্তর পূর্ব ঈশান কোণ, এদিকে আমরা পাই উত্তর পশ্চিম বায়ব্য কোণ, এদিকে আমরা পাই দক্ষিণ পশ্চিম নৈঋত কোণ, এদিকে আমরা পাই দক্ষিণ পূর্ব অগ্নিকোণ। এই 4টে কোণের যে ভাগ, এই 4টে কোণে বাকি 8টা দেবতার অধিষ্ঠান হয়। সেটাকে আমরা বলি, প্রথমে হলো ব্রহ্মভীতি, তারপর হলো দেবভীতি, এটা হলো মনুষ্যভীতি বাস্তু পরিমণ্ডলের। আর সবশেষে কনসেন্ট্রিক পেরিফেরিতে যে 32টা এনার্জি ফিল্ড বা দেবতা থাকে, ওটাকে পৈশাচ ভীতি বলা হয়। এইভাবে বাস্তুমণ্ডলের 4টে ভীতির ভাগ করা হয়। এইবার আমরা যদি আসি যে এই যে প্রথমে এনার্জি ফিল্ড ব্রহ্মার একটা অধিষ্ঠান হলো, তারপর 4টে দেবতার অধিষ্ঠান, তারপরে 8টা দেবতার অধিষ্ঠান, তারপরে 32টা দেবতার অর্থাৎ এনার্জি ফিল্ডের অধিষ্ঠান। এইভাবে একটা পুরো পরিমণ্ডল সম্পূর্ণ হয়। এইবার আমরা যদি জোন হিসেবে অ্যাট্রিবিউটে যাই, যে উত্তর দিক, সেই উত্তর দিকের কি ব্যাখ্যা? না, এটা হচ্ছে মানি অ্যান্ড অপরচুনিটি। অর্থাৎ আমাদের নতুন জীবনের কোনো সুযোগ, কোনো নিউ অপরচুনিটিস আসছে, কোনো কিছু আমাদের, এবং চাকরির ক্ষেত্রেও কোনো নতুন চাকরির সুযোগ এবং সেইখানে কোনো অপরচুনিটি পাওয়া, এই জায়গাটা কিন্তু ডিপেন্ড করে আমাদের উত্তর দিক থেকে। এবার উত্তর দিকের পাশে আমরা যদি আসি, সেটা হচ্ছে উত্তর আর উত্তর পূর্বের মধ্যখানে হচ্ছে উত্তর পূর্ব। সেইখানে কিছু এনার্জি ফিল্ডের অধিষ্ঠান আছে, আমি পরে আরও ডিটেলসে বলবো। ওই জায়গাটাকে আমরা বলি হিলিং অ্যান্ড ইমিউনিটি। অর্থাৎ আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার এবং আমাদের স্বাস্থ্যের যে বিষয়টা, সেটা কিন্তু ওই জায়গাটা থেকে নির্ধারিত হয়। সুতরাং এই যে আপনি প্রশ্নটা বললেন যে আমাদের শরীর বা আমাদের স্বাস্থ্যের ওপর বাস্তুর কী প্রভাব, ওইখানে যদি কোনোভাবে দেখা যায় যে টয়লেট বা ওইখানটাতে কোনো ইমব্যালেন্সেস হয়, অর্থাৎ ওই ইস্ট নর্থ আর নর্থ ইস্টের মধ্যে নর্থ ইস্ট আর তার পাশে ঈশান কোণ নর্থ ইস্ট, এই জোনটাতে যদি টয়লেট বা কোনোভাবে
ইমব্যালেন্সেস কাট থাকলো, অথবা দেখা গেল সেখানে কোনোভাবে এমন কিছু কালার আছে যেটা ওখানে থাকার কথা নয়। জেনারেলি আমরা জানি উত্তর দিকে থাকবে আমাদের নীল কালার, ব্লু অথবা আমরা ব্ল্যাক। পূর্ব দিকে আমাদের রং হচ্ছে গ্রিন, সবুজ অথবা ব্রাউন। আমাদের দক্ষিণ দিকের কালার, দক্ষিণ দিকে আমাদের বলা হয় অগ্নিকোণ হচ্ছে অগ্নিতত্ত্ব। তারপরে আসছে দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম আমাদের পৃথ্বীতত্ত্ব। এইভাবে যে তত্ত্বের ভাগ আছে, উত্তর দিকটা জলতত্ত্বের দিক, পূর্ব দিক বায়ুতত্ত্বের দিক এয়ার এলিমেন্ট, দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ অগ্নিতত্ত্বের দিক, দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম পৃথ্বীতত্ত্বের দিক, আবার দক্ষিণ পশ্চিম থেকে আমরা যদি পুরো উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট অব্দি যাই ওটা হলো আবার স্পেস বা আকাশতত্ত্বের দিক। এইভাবে আমাদের যে পরপর তত্ত্বগুলো সাজানো আছে এর অনুযায়ী কালারও আমাদের আছে। ফলে ওই যদি দেখা যায় উত্তর পূর্ব দিকে কোনোভাবে কোনো অ্যান্টি কালার চলে এসছে, লাল রং এসছে, হলুদ রং এসছে, অ্যান্টি এলিমেন্ট এসছে, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে আমাদের স্বাস্থ্যের ওপর একটা প্রভাব পরিলক্ষিত হয়। এবং দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখেছি যেখানে নর্থ ইস্টে টয়লেট আছে হয় সেখানে কোনো না কোনোভাবে নিউরোলজিক্যাল একটা কোনো সমস্যা আসতে দেখা গেছে, অথবা দেখা গেছে কখনো কখনো একটা ম্যালিগন্যান্সির প্রবণতা এসেছে। ফলে বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সেখানে কিন্তু দেখা যায় নর্থ ইস্ট বা এই যে নর্থ ইস্ট এই জোনটা, যেহেতু এখানে যে দেবতা আছে সেখানে মানে ঠিক দেব আমাদের ব্রহ্মবীতির পরে যে দেববীতির পরে মনুষ্যবীতিতে ওখানে দুটো দেবতা আছে, আপা অ্যান্ড আপাবস্থা। সেই আপা আর আপাবস্থা এটা কিন্তু স্বাস্থ্যটাকে, আমাদের যে শারীরিক ক্রিয়া অর্থাৎ আমাদের স্বাস্থ্যের যে নিয়ামক এ কিন্তু কন্ট্রোল করে সেই বাস্তুপুরুষের ওইখানে অধিষ্ঠান করে আমাদের স্বাস্থ্য। ফলে ওইখানে যদি কোনোভাবে টয়লেট বা অ্যান্টি এলিমেন্ট বা কোনোভাবে যদি কোনো ইমব্যালেন্সেস থাকে সেটা কিন্তু আমাদের প্রচণ্ড শরীরের উপর একটা প্রভাব পড়ে। ফলে ওই জন্য ক্লাসিক্যাল টেস্টে, আরেকটু আমি অ্যাড করছি, ক্লাসিক্যাল টেস্টে ওই জায়গাটাকে রাখাই হয়েছে আমাদের সম্পূর্ণরূপে, এবং উল্লেখও আছে যে ওখানে কিন্তু আমাদের শারীরিক এবং যাকে বলে সুস্থতার জন্য যা যা করণীয় ওই জোনটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট রোল কিন্তু সেখানে প্লে করে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9073879313 এই নাম্বারে। তো আমরা যদি এইভাবে একটার পর একটা প্রশ্ন করতে যাই আমার মনে হয় একটা দিন চলে যাবে। কারণ আমরা যখন কোনো একটা জিনিস পুঙ্খানুপুঙ্খ তথ্য যখন আপনাদেরকে তুলে ধরবো তার জন্য কিন্তু একটু সময় লেগে যায়। তো যাই হোক, আমরা চেষ্টা করি সবসময় একটা সময়ের বাঁধনে আবদ্ধ থেকে আপনাদেরকে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। তো যাই হোক, আমি একটা জিনিস স্যারের কাছে প্রশ্ন, যে আমরা দেখেছি যারা বাস্তুবিদ হয় তারা এই যে আপনি একটা কথা বললেন পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, বা আপনারা যখন এই কম্পাসটা ধরেন এটা সাধারণ মানুষ কিছু বোঝে না। তাদের প্রশ্ন একটা হতে পারে যে বাস্তুকে কিভাবে দিক এবং স্থান নির্ণয় করা হয়। খুব সুন্দর প্রশ্ন, যেটা আমি আগেও একটু ব্যাখ্যা করলাম যে একেবারে যদি এই প্রশ্ন করেন আপনি, যে সাধারণ মানুষের ক্ষেত্রে অবশ্যই যে তারা বাস্তু সম্বন্ধে যাদের একেবারেই কোনো নলেজ নেই তারা সেক্ষেত্রে কি করবে। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে অবশ্যই একজন ভালো বাস্তু কনসালটেন্টের পরামর্শ তারা নিতেই পারেন এবং সেই হিসেবে তারা এগোতে পারেন। কিন্তু কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি প্রাথমিকভাবে একটু নিজে দেখে নেওয়ার চেষ্টা করব, তাহলে প্রথমত হচ্ছে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ফ্ল্যাট বা বাড়ির ক্ষেত্রে প্রথমে আমাদের ব্রহ্মস্থানটা নির্ণয় করতে হয়, যেটাকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি। সেটা আমরা মেপে একটা মেজারমেন্ট আছে, মেজারমেন্টের মধ্যে দিয়ে আমরা ব্রহ্মস্থানটা নির্ণয় করি। আমাদের শরীরে নাভির যে গুরুত্ব, নাভি হচ্ছে রিসোর্সেস অফ এনার্জি ইন আওয়ার বডি, সেই রকম ঠিক একটা প্লটে বা একটা ফ্ল্যাট বাড়িতে ওই যে বাস্তব পরিমণ্ডল, সেখানে ব্রহ্মস্থান হচ্ছে সেই রিসোর্সেস অফ এনার্জি। সমস্ত সেই বাস্তুর, সেই স্থানের বাস্তুর যে এনার্জিটা, সেই এনার্জিটার ফ্লোটা কিন্তু হয় সেই ব্রহ্মস্থান থেকে। ফলে ব্রহ্মস্থানটা যদি আমরা সঠিকভাবে পরিমাপ করে নির্ণয় করে নিয়ে সেখানে দাঁড়িয়ে যদি আমরা কম্পাসটা দেখি, আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি এন্ট্রেন্সটা কোন দিকে, আমরা বুঝতে পারি টয়লেটটা কোন দিকে, বা আমরা বুঝতে পারি কিচেনটা কোন দিকে। ফলে সেই হিসেবে এবার কেউ যদি একেবারেই না বোঝেন বা এই বিষয়ে হয়তো তারা মনে করছেন যে আমরা একটু নিজেরা দেখে নেওয়ার চেষ্টা করব, তারা জাস্ট আর কিছু না, তারা মোটামুটি একটা
ফ্ল্যাটের মধ্যেখানে দাঁড়িয়ে মোটামুটি দেখে নিয়ে তারা একটুখানি অন্তত ইনিশিয়ালি কম্পাসটা খুলে দেখতে পারেন যে হ্যাঁ কোন দিকে আমাদের কি পড়ছে। হয়তো ডেফিনেটলি তারা ডিটেলস বুঝবেন না, এবং সেক্ষেত্রে একজন বাস্তু বিশারদের অবশ্যই পরামর্শ নিতে হবে, কেন এটা খুবই একটা সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট বিষয়, এটা আমি আপনাকে বলতে পারি। এবং এর উপরে কিন্তু কেন বহু মানুষকে আমি বলতে শুনেছি, দাদা বা স্যার আমরা তো প্রাথমিক অবস্থায় এটার গুরুত্ব দিইনি, কিন্তু যখন থাকা শুরু করেছি, যখন দেখেছি সাউথ ওয়েস্ট অর্থাৎ ঠিক দক্ষিণ আর দক্ষিণ পশ্চিম কোণের মধ্যখানে যে জায়গা, ওটাকে বলে জোন অফ ডিসপোজাল, ওখানে টয়লেট থাকার কথা, ওখানে যে বিশেষ দেবতার দুটো বাস আছে বা এনার্জি ফিল্ড আছে, সেখানে দেখা যায় তারা তাদের যে অ্যাট্রিবিউটস, সেক্ষেত্রে সেখানে যদি এন্ট্রেন্স হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভীষণভাবে ফিনান্সিয়াল ক্রাইসিস আমরা দেখতে পাই। ফলে এরকম অনেক জায়গায় গিয়ে আমরা দেখেছি সাউথ ওয়েস্ট এন্ট্রেন্স, সেইটা দেখে প্রচুর দাম দিয়ে ফ্ল্যাট কিনেছেন, কিন্তু আফটার এ স্প্যান অফ টাইম তারা কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হয়েছে। তখন তারা আমাদের মতো কিছু বিশারদকে ডাকতে বা পরামর্শ নিতে বাধ্য হয়েছে। ফলে আমার মনে হয় এই বিষয়ে অ্যাওয়ারনেসটা আস্তে আস্তে বৃদ্ধি হওয়া খুবই প্রয়োজন। অবশ্যই। আমি আরেকটু ভেতরে ঢুকতে চাইছি। অবশ্যই। আমরা শুনেছি যে বাস্তু পুরুষ মণ্ডল বা বাস্তু দেবতা, আমরা যে বারবার বলি, এই যে আমরা পুজোটা করি, অনেকের মধ্যে ধারণাটা হয় যে অ্যাকচুয়ালি বাস্তু দেবতাটা কি? বাহ, এটা খুব সুন্দর প্রশ্ন। প্রথমত আমাদের ক্লাসিক্যাল টেক্সট বা আমাদের যে সমস্ত ক্লাসিক্যাল গ্রন্থ আছে, সেখানে আমরা যা বর্ণনা পাই, আমি যেমন একটু আগে ব্যাখ্যা করলাম, ঠিক যখন ওই একটা ভূমি পূজন হচ্ছে বা ভূমিতে যখন কলস স্থাপন হচ্ছে, সেই থেকে বাস্তু পুরুষের অর্থাৎ ব্রহ্মার একটা সৃষ্টি হচ্ছে। মানে ওই এনার্জি ফিল্ডে প্রথম যে এনার্জি ফিল্ডটা তৈরি হয় সেটাকে আমরা বলি ব্রহ্মা এনার্জি ফিল্ড, ওটাকে বলে ব্রহ্মবীথি। ওই জন্য ওই এনার্জি ফিল্ড থেকে প্রথমে ব্রহ্মা, তারপর আস্তে আস্তে যে দেয়াল উঠতে থাকলো এবং কনস্ট্রাকশন তৈরি হতে থাকলো, আস্তে আস্তে একটা একটা করে দেবতা, তারপরে 4টে দেবতা পরপর বললাম, ভূধর, উত্তর দিকে ভূধর, ডান দিকে আমাদের আসে আর্যমা, দক্ষিণ দিকে আসে বিবস্বান এবং আমাদের পশ্চিম দিকে আসে মিত্র। অর্থাৎ এই যে দেবতাগুলোর নাম, এগুলো হচ্ছে এক একটা এনার্জি ফিল্ড এবং এদের এক একটা নিজস্ব অ্যাট্রিবিউট আছে। যেমন ভূধর যে দেবতা, তাকে বলা হয় ম্যানিফেস্টার, সে ম্যানিফেস্টেশনটা করে। আমরা কী ধরনের কর্ম করব বা কোন ধরনের কর্মের সঙ্গে আমরা যুক্ত হব, ওই জায়গাটা যদি ঠিক ব্যালেন্স থাকে, সেই ধারাবাহিকতাটা আমরা ঠিক রাখতে পারি। আর্যমা যে দেবতা আছে, সেই দেবতার কাজ হচ্ছে কানেকশন তৈরি করা। আমি যদি ব্যবসায়ী হই, সেক্ষেত্রে আমরা কীভাবে নেটওয়ার্ক কমিউনিকেশনকে তৈরি করব, এবং ওই জায়গাটা ওই অ্যাট্রিবিউটটা ওইভাবে হয়, যাকে বলে কন্ট্রোলড হয়। আবার যদি এদিকে আসেন বিবর্ষণ, এটা এই এনার্জি ফিল্ড বা এই দেবতার যে মেন অ্যাট্রিবিউট বা মেন বৈশিষ্ট্য, সেটা হলো আমাদের নেম, ফেম এবং আমাদের যে অ্যাসপিরেশন অফ লাইফ, এই জায়গাটা আস্তে আস্তে তৈরি করে সেই গোল বা সেই নির্দিষ্ট অভিষ্টে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং মিত্র যে দেবতা আছে, সেই দেবতার যে অ্যাট্রিবিউট, তাতে আমরা দেখতে পাই সেই এনার্জি ফিল্ডটা আমাদেরকে সেই এনার্জিটা যোগায়, সেই আরও কানেকশনটা তৈরি করে সোশ্যালি এবং ওভারঅল, যাতে আমরা আস্তে আস্তে সেই কমিউনিকেশন নেটওয়ার্কটাকে আরও ডেভেলপ করতে পারি। ফলে এই এনার্জি যে ফিল্ডগুলো, যেমন আমি যে ব্যাখ্যাটা করলাম ব্রহ্মবীথি থেকে আস্তে আস্তে দেববীথির ব্যাখ্যাটা করলাম, অর্থাৎ এইখানে কি এই এনার্জি ফিল্ডগুলো যদি ডিস্টার্ব থাকে, যদি আর্যমা বলে যে এনার্জি ফিল্ড, এটা ডিস্টার্ব থাকে, ইমব্যালেন্স থাকে, তাহলে আমরা দেখব যে হয়তো একটা ব্যবসা শুরু হচ্ছে বা একটা প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি, কিন্তু যে সোশ্যাল নেটওয়ার্কিং, কানেকশন এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য যে আস্তে আস্তে একটা পরিধি দরকার, সেই জায়গাটা আমাদের ডিস্টার্ব হবে। ফলে সেক্ষেত্রে আমাদের ওই এনার্জি ফিল্ড, ওইখানের ওটার ব্যালেন্স দরকার। প্রথমত আমরা বেসিক গ্রাউন্ডে বাস্তুটা করি জোন দেখে, তারপরে আমরা আস্তে আস্তে বাস্তু দেবতা বা এনার্জি ফিল্ডের দিকে যাই। এটা একটু অ্যাডভান্সড লেভেল। প্রাথমিক অবস্থায় আমরা অ্যাট্রিবিউটসগুলো দেখি যে আমাদের কি ইস্টে কোনো ইমব্যালেন্স আছে। ইস্ট হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন। ইস্ট যদি ডিস্টার্ব থাকে, সেখানে অ্যান্টি এলিমেন্ট থাকে, সেখানে যদি কোনোভাবে কোনো কাট থাকে বা সেখানে কোনো অ্যান্টি কালার থাকে, সেক্ষেত্রে দেখা যাবে সেই ব্যক্তির বাড়িতে, যার বাড়িতে ইস্ট ইমব্যালেন্সড, সেক্ষেত্রে তার নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। তার যদি কোনো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটার ওভারঅল নেটওয়ার্কিংয়ে তার ইস্যু আসছে, সেখানে ব্লকেজ তৈরি হচ্ছে। ঠিক তেমনিভাবেই সাউথ ইস্ট, এই জোনটাকে আমরা বলি ক্যাশ অ্যান্ড লিকুইডিটি, অর্থাৎ এই জোনটা থেকে আমাদের ক্যাশ অ্যান্ড লিকুইডিটির জায়গাটা আমাদের ব্যালেন্স হয়। সুতরাং সাউথ ইস্টে যদি টয়লেট থাকে এবং সেখানে যদি কোনোভাবে কোনো ইমব্যালেন্স থাকে, দেখা যাবে সেভিংসের থেকেও বড় কথা ক্যাশ অ্যান্ড লিকুইডিটির জায়গাটা আমাদের ক্রাঞ্চ করবে। আমাদের সেক্ষেত্রে কিন্তু নিজেদের যে ফ্লো অফ মানি, ফ্লো অফ ইনকাম, সেটা কিন্তু অনেক হিন্ডার্ড হবে বা অবস্ট্রাক্টেড হবে। এইভাবে টোটাল যে 16টা জোনের যে পরপর ব্যাখ্যা, যেমন ওয়েস্ট পশ্চিম দিক হচ্ছে প্রফিট অফ গেমস, ওখানে যে দেবতাগুলোর অধিষ্ঠান বা এনার্জি ফিল্ডের অধিষ্ঠান, যেমন ওখানে পরপর যদি আমি দেখতে যাই খুব পজিটিভ এনার্জি ফিল্ডগুলো, ওখানে আছে হচ্ছে সুগ্রীব,
পুষ্পদন্ত, বরুণ, এই যে দেবতাগুলো বা এই এনার্জি ফিল্ডগুলো, এদের কাজই হচ্ছে বা এদের যে অ্যাট্রিবিউটস, ওয়েস্ট হচ্ছে প্রফিট অ্যান্ড গেইনস, অর্থাৎ আমরা যাই করছি, আমরা ব্যবসায় থাকি বা আমরা কোনো রকম কোনো চাকরির ক্ষেত্রে থাকি, ওভারও আমাদের প্রফিট অ্যান্ড লাভের জায়গাটা পশ্চিম দিক অ্যাট্রিবিউট থেকে আমাদের গভর্ন হয়। এখানে একটা প্রশ্ন আসে যে আমরা সাধারণ মানুষ এসব কিছু বুঝি না, একদম একদম। তো যখন বাস্তুশাস্ত্রের কাছে যাই তখন বলে আপনার বাথরুমটা এটা ঠিক হয়নি, আপনার কিচেনটা ঠিক হয়নি। তো একটা জিনিস আমার জানবার বিষয় হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিচেন বা বেডরুম বা দেখা যাচ্ছে তাদের মেন এন্ট্রি কেমন হবে? খুব সুন্দর প্রশ্ন। এবার মেন এন্ট্রির কথাই যখন এলেন, আমি আপনাকে একটা কথা বলবো, সবসময় মাথায় রাখতে হবে খুব সুন্দরভাবে যাতে না গুলায়, সেটা হচ্ছে এন্ট্রি আমাদের চারটে যে জোন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, দুটো করে, মানে এক একটা জোনে 8টা করে এন্ট্রি আছে, ঠিক 11 ডিগ্রি 25 মিনিট করে টোটাল 32টা মুখ্য দ্বার আমরা পাই বা মেন এন্ট্রিস পাই আমরা। ফলে এই যে 32টা এন্ট্রিস, তার মধ্যে ঠিক N3 N4, E3 E4, S3 S4 আর W3 W4, এখানে যে এনার্জি ফিল্ডস বা দেবতাগুলো আছে খুব পজিটিভ, এবং এই স্থানে ডিগ্রি অনুযায়ী, এটা একটু সত্যি কথা বলতে আমাদেরকে ওই ব্রহ্মস্থানে দাঁড়িয়ে কম্পাস দিয়ে দেখতে হয় যে ডিগ্রিগত দিক থেকে আমরা কি N3 N4 পাচ্ছি। ফলে যদি দেখি আমরা N3 N4 বা E3 E4 বা S3 S4 পেলাম, এটা আমাদের ক্ষেত্রে খুবই পজিটিভ, এবং সেক্ষেত্রে সেই বাস্তুর আয় উন্নতি সব দিক থেকে একটা ব্যালেন্স পাওয়া যাবে। ঠিক তেমনিভাবেই আপনি যদি প্রশ্ন করেন টয়লেট কোন দিকে থাকা উচিত, 3টে জোন টয়লেটের জন্য খুব প্রশস্ত, বিশেষ করে হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, ওটাকে আমরা বলি জোন অফ ডিসপোজাল, অর্থাৎ দক্ষিণ আর দক্ষিণ পশ্চিমের মধ্যিখানের যে জোনটা, এবং ক্লাসিক্যাল টেক্সটেও আমাদের সেটাই ব্যাখ্যা দেওয়া আছে, ওই জোনটা হবে টয়লেটের জন্য, অর্থাৎ ওইখানে টয়লেটের বিধান দেওয়া আছে। আবার একটা হচ্ছে ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট, ওটাকে বলে জোন অফ ডিটক্সিফিকেশন অর ডিপ্রেশন, অর্থাৎ পশ্চিম আর বায়ব্যকোণের মধ্যিখানের জোনটা। আর একটা হচ্ছে পূর্ব আর দক্ষিণ পূর্ব, জোন অফ অ্যানালিসিস আর চার্নিং, ওই জোনটাকে আমাদের টয়লেটের জন্য। তাহলে 3টে, দক্ষিণ পশ্চিমের মধ্যিখানের জোন, পশ্চিম উত্তর পশ্চিমের মধ্যিখানে, পূর্ব আর দক্ষিণ পূর্বের মধ্যিখানে, এই 3টে জোন অ্যাপ্রোপ্রিয়েট ফর মেকিং টয়লেট। এবং এখানে যদি টয়লেট থাকে, ন্যাচারালি আমাদের কোনো রকমভাবে কোনো টয়লেট জনিত কোনো সমস্যা আসবে না। আদারওয়াইজ অন্য জায়গায় থাকলে সেখানে তো ট্রিটমেন্টের আমাদের পন্থা আছে, কিন্তু এই 3টে জোন হচ্ছে টয়লেটের জন্য প্রশস্ত। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি তো সবকটাই পজিটিভ দিকের কথা বললেন, অবশ্যই। তো বাস্তুশাস্ত্রে নেগেটিভ কিভাবে বোঝা যায়? হ্যাঁ, এখানে এই প্রশ্নটা হচ্ছে যে মানে আপনার প্রশ্নটা হয়তো খানিকটা এরকম যে আপনারা যে এই বাস্তু ভিজিট করতে যান বা আপনারা যে বিভিন্ন পরিবেশে যান, সেখানে আপনারা কি করে বোঝেন যে এই বাস্তুটা নেগেটিভ বা এখানে আয় উন্নতি হচ্ছে না বা এখানে কোনো রকম অকাল্টিক কোনো কিছুর এক্সিস্টেন্স আছে। এখানে একটা কথা আমি আপনাকে বলবো, যেটা হচ্ছে যে প্রথমত কিছু জিনিস অনুভূতির উপর নির্ভর করে। যেমন দেখুন, আমরা এত বাস্তু ভিজিট করি বা যাই, কিছু সিমটমস আমরা দেখি। যেমন রিসেন্টলি আমি কিছু বাস্তু ভিজিট করেছি, যেমন সেই বাস্তুতে ঢোকার পরে কিছু স্মেল, কিছু অদ্ভুত স্মেল, মানে কিছু অদ্ভুত গন্ধ, মানে এক কথায় বলতে গেলে দুর্গন্ধ, সেই স্মেলটা আমাদের অনেক কিছু কিন্তু জানিয়ে দেয়। আবার সেইখানের একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স, মানে সেখানে একটা স্যাঁতস্যাঁতে ড্যাম ভাব বা এই ধরনের একটা ওভারঅল অ্যাম্বিয়েন্স, এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে এই জায়গাটার বাস্তু কিন্তু সঠিক না, এবং এইখানে নেগেটিভ এনার্জিটা কিন্তু পজিটিভ এনার্জি না, এখানকার এনার্জিটা কিন্তু নেগেটিভ এনার্জি। আরও অনেক আছে অ্যাট্রিবিউটস, তবে তার মধ্যে স্মেলের একটা ব্যাপার আছে, তার মধ্যে একটা ওই স্যাঁতস্যাঁতে একটা অ্যাম্বিয়েন্সের ব্যাপার আছে। অনেক জায়গায় দেখা যায় অকারণে ফাটল তৈরি হয় বাড়ির মধ্যে, চির ধরে ফাটল অনেকভাবে, ঠিক আছে, অনেক পুরনো বাড়িতেও সেটা দেখা যায়, সব পুরনো বাড়ি না, যে দেখা যাচ্ছে ফাটল তৈরি হচ্ছে। এর উপরেও অনেক কিছু কিন্তু বাস্তুর প্রভাব থাকে। ফলে ওই কিছু কিছু সিমটমস আমাদের মানে আমাদের কাছে যেগুলো ম্যাচ করে যে হ্যাঁ এই ধরনের কিছু সিমটমস আমরা গিয়ে দেখতে পাই। তারপর কিছু পরিবেশে গেলে খুব শরীরটা ভার বোধ হয়, এটা অনেক জায়গায় আমরা ফিল করেছি যে একটা পরিবেশে গেলাম এবং একটা বাস্তু ভিজিট করতে গেলাম, সেখানে শরীরটা একটা অদ্ভুত রকম ভার বোধ এবং একটা অস্বস্তি ফিলিং, সেখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে এই যে বাস্তু, এই বাস্তুর ভিতর কিছু এমন নেগেটিভ কিছু আছে, তার বিভিন্ন কারণ থাকতে পারে, তার বিভিন্ন জিওপ্যাথিক স্ট্রেস থাকতে পারে, অর্থাৎ মাটির নিচে বিভিন্ন কিছু থাকতে পারে, সেখানে ওয়্যারের ব্যাপার থাকতে পারে, বিভিন্ন ইন্টারনাল বিভিন্ন জলীয় ব্যবস্থা মানে জলের বিভিন্ন পাইপলাইনের ব্যাপার থাকতে পারে। আবার সেখানে বিভিন্ন রকম আরও অন্য পরিবেশ থাকতে পারে যেখানে অনেক কিছু অকাল্টিক কিছু আছে। সেখানে দেখা গেছে কোনো এক সময়
কোনো কিছু নেগেটিভ ক্রিয়া হয়েছে, বা হ্যাঁ হয়তো কোনো মানুষ সেখানে সুইসাইড করেছে উদাহরণস্বরূপ, বা সেখানে কোনো মানুষ খুব রোগে ভুগে মানসিক শারীরিক যন্ত্রণা বহুদিন পেয়ে সেই বাড়ির কোনো একটা ঘরে কোনো মানুষের মৃত্যু হয়েছে। ফলে এই যে ভাইবসটা, এই যে একটা ডেফিনেটলি এটা কিন্তু ওইখানে আমরা ফিল করতে পারি যে সেই একটা নেগেটিভ ভাইবস কিন্তু সেখানে বিরাজ করে, পারসিস্ট করে। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা। এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। আপনারা শুনলেন যে প্রকৃত যদি একজন বাস্তবিদ হতে চায় তাকে তার কত কিছু জানতে হবে, কত কিছু শিখতে হবে। আর প্রপার ওয়েতে যদি যেতে হয় তাহলে কিন্তু আপনাদের প্রয়োজন হবে এই ধরনের বাস্তবিদদের। আর তো স্যার, আমার একটা প্রশ্ন বারবার জানতে ইচ্ছা করছে যে অনেকে বলে আমি এই ফ্ল্যাটে থাকার পর থেকে আমার একটা শারীরিক প্রবলেম, বাড়িতে একটা অশান্তি, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু এর আগে কিন্তু হয়নি, এই বাড়িতে আসার পরে এগুলো হয়েছে। তো এই যে বাস্তু, এই যে সমস্যাগুলো আমাদের শরীরের ওপরে কতটা প্রভাব পড়ে? হ্যাঁ, যেমন আমি আগেও বললাম যে যখনই আমরা দেখতে পাই যে জোনে যেটা থাকার কথা নয়, বিশেষত এই যে উত্তর পূর্ব দিকের টয়লেট, এই যে সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিমের যে দিক, এখানে এন্ট্রেন্স, এবং কখনো দেখা যায় সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণের টয়লেট, এই জায়গাগুলো ভীষণভাবে মানুষের কিন্তু সাংসারিক জীবন, সাংসারিক, পারিবারিক, মানসিক, আধ্যাত্মিক ওভারঅল একটা ইম্প্যাক্ট ফেলে। যেমন নর্থ ইস্টে টয়লেট যত বাড়িতে আমি গেছি সেখানে শারীরিক অসুস্থতা তো আছেই, প্লাস মানসিক একটা ভীষণ রকম ডিমোরালাইজেশন। তারা কিন্তু ভীষণভাবে ডিমোরালাইজড, কোনো কাজে সেইভাবে মনোযোগ নেই, একটা এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেখানেও দেখা যায় অনেক রকম সমস্যা। ফলে এইভাবে জোন ভিত্তিক যদি খুব অ্যান্টি এলিমেন্ট, সেখানে যদি অ্যান্টি কিছু ফিচার্স দেখা যায়, সেই প্রভাবটা কিন্তু প্রচণ্ডভাবে মানুষের জীবনে আসে। এই যে বললেন ঝগড়া অশান্তি, অনেক বাড়িতে গিয়ে দেখি অকারণে, কোনো কারণ নেই, কিন্তু সেই বাড়ির কিছু নেগেটিভ এনার্জিসের জন্য অকারণে একটা পরিবারের মধ্যে কলহ, দ্বন্দ্ব। বলছি আমরা আগের ফ্ল্যাটে ছিলাম, আমাদের মধ্যে কিন্তু যথেষ্ট একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাদের মধ্যে যথেষ্ট সদ্ভাব ছিল, কিন্তু এই ফ্ল্যাটে বা এই বাড়িতে 1 বছর ধরে এসেছি, ভীষণ মতের অমিল। ফলে এক্ষেত্রেও কিন্তু ওই বাড়ি বা ফ্ল্যাটের যে একটা বাস্তব নেগেটিভ প্রভাব, এইটা কিন্তু ভীষণভাবে পড়ে সেই পরিবারের ওপর। তো যাই হোক, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষের পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন যে এসটিভি বাংলা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আজকের এই যে বার্তাটা আপনারা পেলেন, আমার মনে হয় একটু হলেও আপনারা ভাববেন যে না, কোনো কিছু করার আগে একটা কষ্ট করে আপনি বাড়ি করছেন, একটা ফ্ল্যাট কিনছেন, সেটা তো একটা স্বপ্নের বাড়ি হতে পারে। তো সেই স্বপ্নটা যেন দুঃস্বপ্ন না হয়, সবসময় কিন্তু এটা খেয়াল রেখে আপনারা এগোবেন। তাই আমার স্যারের কাছে আমার লাস্ট প্রশ্ন, কেউ যখন একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কিনবেন তখন কি দেখে কিনবেন, এবং বিশেষ ওই দিকগুলো যদি একটু আলোচনা করেন। অবশ্যই, খুবই সুন্দর প্রশ্ন, মাথায় রাখতে হবে। আর এখন মানুষ খুব সচেতন হয়ে গেছে। আমরা নিজেরাই এখন বাস্তু ভিজিট করতে গিয়ে দেখি যে ক্লায়েন্টসই বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করে যে নর্থ ইস্টে এইটা হলে তো এটা নয়, আমরা বাস্তু সল্ট দিয়ে ঘরে বাস্তু সল্ট রাখছি। ফলে যাই হোক, তারাও বিভিন্ন ডিজিটাল মাধ্যম বা তারাও এখন ভীষণভাবেই অ্যাওয়ার হয়ে গেছে। কিন্তু মেন কিছু রুলস আছে যেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন আপনি যে কথাটা বললেন যে একটা বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় কোন জিনিসগুলো দেখে প্রাথমিকভাবে আমরা অন্তত ইনিশিয়ালি, তারপর না একজন বাস্তু কনসালট্যান্ট এলেন, উনি দেখলেন, উনি সেইভাবে সেটা পর্যালোচনা করে দেখে একটা সিদ্ধান্ত নিলেন। কিন্তু একদম প্রাথমিকভাবে যারা একদম কিছু জানেন না তাদের কি করা উচিত? ফলে আমার মনে হয় অন্তত কিছু জিনিস অ্যাভয়েড করা খুব প্রয়োজনীয়। যেমন আমরা যদি দেখি উত্তর পূর্ব দিকে টয়লেট আছে বা উত্তর পূর্ব দিকে খুব বেশি করে কিছু ইমব্যালেন্সেস আছে, সুতরাং আমরা কিন্তু সেইটা
অ্যাভয়েড করব। আমরা যদি দেখি দক্ষিণ দক্ষিণ পশ্চিম সাউথ সাউথ ওয়েস্টে এন্ট্রি আছে, আমরা সেটা এখানে একটা খুব সুন্দর একটা কথা মানে না বললেই নয়, যে এইটা আবার কিছুটা নির্ভর করে কে কী প্রফেশনে আছেন। যেমন কেউ যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তার পশ্চিম দিকের গুরুত্বটা খুব বেশি, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোনো বিজনেসম্যান, সেক্ষেত্রে যদি পশ্চিম দিকটা তার খুব ব্যালেন্স থাকে সেক্ষেত্রে তার আয় উন্নতিটা অনেক বেশি হয়, কেন পশ্চিম দিকটা যেহেতু প্রফিট অ্যান্ড গেমস, ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে ওই দিকটার প্রভাব তাদের উপর খুব বেশি। আবার ধরুন কেউ নেম ফেম বা কোনো সেলিব্রিটি বা এই ধরনের কোনো মানুষ যাদের খুব নামের প্রয়োজন, নেমের প্রয়োজন, ফেমের প্রয়োজন, তাদের আবার সাউথ। এখানে একটা খুব মিথ আছে, অনেককেই আমি বলতে শুনি বা অনেককেই এই ধরনের আলোচনা করতে দেখা যায়, অনেকেই জিজ্ঞেস করেন, আচ্ছা স্যার সাউথের এন্ট্রেন্স বা সাউথের এন্ট্রি কি খুব নেগেটিভ? আমরা শুনি সাউথ নেভার, সেরকম কোনো ব্যাপার নেই। প্রথমত আমাদের বুঝতে হবে কে কোন বিষয়ের সঙ্গে যুক্ত, কার কী ধরনের প্রফেশন, তার উপর ডিপেন্ড করছে আমাদের কিন্তু বাস্তু সেই অ্যালাইনমেন্ট। যে মানুষ বলছি যে সাউথ নেগেটিভ সেরকম কিছু না, এমনি তো আপনাকে বললাম প্রত্যেকটা জোনের S3 S4 E3 E4, সুতরাং 3 আর 4 ওই 8টা এন্ট্রেন্সের মধ্যে পজিটিভ। তার মধ্যে যদি কেউ সেলিব্রিটি হয়, যদি কেউ এরকম হয় যে তার নেম ফেম দরকার, তার নামের প্রচার দরকার এবং এই ধরনের ব্যাপার, সেক্ষেত্রে দেখা যাবে সাউথ তাদের ক্ষেত্রে ভীষণ ভালো এবং তারা যথেষ্ট উন্নতি করেছে। এবং আমাদেরও জানেন আমাদের সাউথ ইন্ডিয়া যথেষ্ট এনরিচড, ফলে সাউথ মানেই যে নেগেটিভ এরকম কিন্তু একেবারেই না, সেখান থেকে কিন্তু নেম ফেম আসে। সাউথ যদি প্রপারলি ব্যালেন্সড হয়, আমাদের যে যশ খ্যাতি আসে সেটা অন্য কোনো জোন থেকে ততটা আসে না। আবার যে ব্যক্তি নেটওয়ার্ক কমিউনিকেশনে আছে, মার্কেটিং সেক্টরে আছে, তার ক্ষেত্রে পূর্ব দিকটা ব্যালেন্স হওয়া খুব দরকার। সেখানে যদি টয়লেট, সেখানে যদি ইমব্যালেন্সেস থাকে, যে মানুষ নেটওয়ার্ক কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, যে এমনই একটা কর্মের ভিতরে আছে যাকে মাস কমিউনিকেশন করতে হয়, যাকে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হয়, সেই মানুষের ক্ষেত্রে যেমন পূর্ব দিকটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা যদি ইমব্যালেন্স থাকে, ফলে এইটা আমাদের একটু দেখে যায়। যে ব্যক্তি চাকরি করে, সার্ভিসের সঙ্গে যুক্ত বা কনসালট্যান্ট, তার ক্ষেত্রে উত্তর দিকটা ব্যালেন্স হওয়া খুব যুক্ত, কারণ উত্তর দিকটা হচ্ছে সেই দিক যেখান থেকে আমাদের ওই মানি অপরচুনিটিস এবং আমাদের বিভিন্ন রকম কনসালটেন্সির ব্যাপারটা। ফলে এইভাবে যে ব্যক্তি যে প্রফেশনের সঙ্গে যুক্ত তার বাস্তুর অ্যালাইনমেন্ট সেইভাবে অ্যালাইনড হওয়া উচিত। ফলে কিন্তু মানে এমন একটা জিনিস বললো, আমার মনে হয় বহু বাস্তুবিদ তারা বাস্তু নিয়ে আলোচনা করেন, বাট উনি একটা সুন্দর কথা বলেন, এটা কিন্তু আমিও শুনিনি কোনোদিন। লোকে বলে এই দক্ষিণ দিকটা বেরোনোটা মনে হয় ভালো না, এক্স্যাক্টলি। কেউ বলছে না পশ্চিম দিকটা বাথরুম হলে ভালো না, কিন্তু একটা জিনিস কিন্তু আজকে উনি ক্লিয়ার করলেন, কি সেটা? সেটা হচ্ছে যে আপনার কর্ম, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার চিন্তা ভাবনা সব কিছু কিন্তু নির্ভর করছে বাস্তুর সাথেই। তাই দক্ষিণ দিকটা বেরোনোর সময় খারাপ, এটা কিন্তু সর্বক্ষেত্রে ঠিক নয়। তার জন্যই কিন্তু এই বাস্তুবিদদের প্রয়োজন। তাই স্যারের থেকে আজ আমরা অনেক অনেক তথ্য পেলাম। আগামী দিনে আমরা আশা করব যে উনি আমাদের এখানে আসবেন, আমাদের স্টুডিওতে বসবেন, নতুন নতুন তথ্য নিয়ে আলোচনা করব। আজকে সুস্থ সমাজ, মানুষ একটা দিনের শেষে রাতে যখন বাড়িতে যায়, সেই বাস্তুটা যদি ভালো থাকে, একটা সুন্দর নিদ্রা, একটা পরিবারকে সুন্দরভাবে একটা ভালো উপহার দিতে পারে, একটা সুন্দর পরিবেশ। তাই বাস্তুশাস্ত্রে আমাদের কিন্তু এই ধরনের, আমাদের বিশেষ করে অয়নবাবুর মতো মানুষদের আজকের দিনে কিন্তু বিশেষ প্রয়োজন। আমি জানি দর্শক বন্ধুরা আরও কিছু অপেক্ষা করছে। আমরা বুঝেছি যারা একটু ভালো কিছু বলেন তারা কিন্তু সাধারণ যারা দর্শক বন্ধু আছেন তারা কিছু আশা করেন। কি আশা? জানি, রেমেডি। তো আমি বলবো স্যারের কাছে একটা রিকোয়েস্ট, যে দর্শক বন্ধুদের জন্য যদি দুটো একটা ছোট রেমেডি দেন। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছেন, যে আমরা তো পজিটিভ দিক নিয়ে আলোচনা করছি বা কী হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু বেশিরভাগ ফ্ল্যাট বা বাড়িতে গিয়ে আমরা দেখতে পারি যেটা উচিত নয়, অর্থাৎ যে জোনে যেটা থাকার কথা না সেই জোনে সেটা। অনেকের কাছে গিয়ে আমরা দেখতে পাই নর্থে আমাদের কিচেন বা নর্থে আমাদের টয়লেট। তা সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন আপনাকে বলি, রিমেডিয়াল পার্ট যে জায়গাটা, এখানে হয়তো বিভিন্ন বাস্তুবিদ বা বিভিন্নভাবে বিভিন্ন কিছুর ইমপ্লিমেন্টেশন হয় বা প্রয়োগ হয়, তবে জেনারেলি যেটা দেখা যায় যে জোনটাতে আমাদের সমস্যা, যেমন নর্থে যদি সমস্যা হয় সেখানে আমরা মেটাল দিয়ে কাজ করতে পারি, মেটালের স্ট্রিপ ব্যবহার করা হয়। কখনো আমরা কালার থেরাপি করি, সেখানে কালার থেরাপির মাধ্যমে কাজ করি। কখনো লাইটনিং মেথড করি, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে 0 ওয়াটের বাল্ব কখনো আমরা লাগাতে বলি। সেটাও ডিপেন্ড করে সেই জোনটাকে একটু দেখে নিতে হয়, যে সেই জোনটার ওভারঅল প্রসপেক্টটা কী সেইটা দেখে নিয়ে কখনো আমরা মেটাল স্ট্রিপ দিই,
কখনো আমরা কালার থেরাপি করি, কখনো আমরা লাইটনিং মেথড করি। যেমন ধরুন নর্থে যদি আমি নর্থের কথা বলছি, নর্থ ইস্টার্ন না, নর্থে যদি টয়লেট হয় সেক্ষেত্রে দেখা যায় টয়লেট যে শিট, সেই টয়লেট শিট বা কোমর যেটাকে আমরা বলি, সেটাকে কেন্দ্র করে চারদিক থেকে একটা মেটাল স্ট্রিপ অর্থাৎ অ্যালুমিনিয়ামের স্ট্রিপ দেওয়া যেতে পারে। আমি আবারও বলছি, বিভিন্ন বাস্তুবিদ বিভিন্নভাবে তাদের রিমেডিয়াল জায়গাটাকে করে, কিন্তু আমরা যেটা জেনারেলি করে থাকি সেখানে মেটাল স্ট্রিপ দিই। অনেক রকম ক্লাসিক্যাল টেক্সটেও অনেক বর্ণনা অনেক কিছুর আছে, ঠিক আছে, বিভিন্ন রকম রত্নের মাধ্যমেও করা হয়, কিন্তু জেনারেলি আমরা যেটা করি সেটা ওই মেটাল স্ট্রিপ দিই। আবার কখনো প্রয়োজন হলে সেখানে কালার, যেটা ওভারঅল কালার থেরাপি, সেটাকে প্রয়োগ করি। আবার কখনো লাইটিং মেথড বা যেটাকে আমরা বলি বাল্ব জ্বালানোর মধ্যে দিয়ে তার একটা এই দিই, যাকে বলে রেজলিউশন দিই। ফলে বিভিন্ন রকম রেজলিউশন আছে, স্পেসিফিক্যালি পরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তবে এক একটা জোনের সেই জোনের অ্যাট্রিবিউট অনুযায়ী আমরা সেই মেটালিক কিছু রেজলিউশন অথবা সেইখানের কালার কিছু থেরাপি এইভাবে দিয়ে, আর সবচেয়ে বড় কথা অ্যান্টি এলিমেন্টটাকে যতটা পারে সরিয়ে দেওয়া যায়। যেমন সাউথ বা সাউথ ইস্টে যেন মিরর না থাকে, সেটা খুবই নেগেটিভ। অনেকেই প্রশ্ন করেন আয়নাটা কোথায় থাকলে ভালো হয়। আয়নাটা কিন্তু আমাদের যদি উত্তর বা পূর্ব দিকে থাকে খুব ভালো হয়, অন্তত সাউথ, দক্ষিণ, যেহেতু ওটা ফায়ার জোন, অগ্নিতত্ত্ব, তত্ত্বটা একটু বুঝে নিতে হবে। নর্থ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট হচ্ছে জলতত্ত্ব, ওয়াটার সাইন। নর্থ ইস্ট, ঈশান কোণ থেকে সাউথ ইস্ট, এটা পুরোটা হচ্ছে বায়ুতত্ত্ব, এয়ার এলিমেন্ট। আবার সাউথ ইস্ট থেকে সাউথ হচ্ছে অগ্নিতত্ত্ব, ফায়ার এলিমেন্ট। আবার সাউথ থেকে সাউথ ওয়েস্ট হচ্ছে পৃথ্বীতত্ত্ব, আর্থ এলিমেন্ট। আবার সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট বায়ব্য কোণ হচ্ছে আকাশতত্ত্ব, যেটাকে স্পেস এলিমেন্ট বলে। এইভাবে তত্ত্বটা দেখে নিয়ে সেই তত্ত্ব অনুযায়ী তার অ্যান্টি এলিমেন্টটাকে স্কোয়ার অফ করে সেইখানে আমরা বিভিন্ন রকম বিধান দিই। আমরা ডিটেলসে পরে আরও আলোচনা করব। যাই হোক, আমরা সময়ের বাঁধনে সবসময় আবদ্ধ। আমরা আবার আসবো স্যারকে নিয়ে। তো আমি বুঝতে পারছি যে আরও একটা প্রশ্ন আপনাদের, যে আমরা যদি ওনার সাথে যোগাযোগ করতে চাই, কিভাবে যোগাযোগ করব, কোথায় যোগাযোগ করব, আর যদি কাইন্ডলি ফোন নাম্বারটা বলেন। অবশ্যই, আমার নাম্বার হলো 7980674978। এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, বা এটা আমার কলিং নাম্বার। তাছাড়া গুগলেও আমার যে ব্র্যান্ড আছে অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তু সলিউশন, সেখানে গুগলেও আপনারা টাইপ করলে আমাকে পাবেন। আর আপনার সাথে কন্ট্যাক্ট করে কোথায় আপনার চেম্বার আছে যদি একটু। হ্যাঁ, আমার চেম্বার এয়ারপোর্টের কাছেই আছে, 1 নম্বর এয়ারপোর্টের কাছেই, সুতরাং কোনো অসুবিধা নেই। ওখানেও চেম্বার আছে। আগে আমার চেম্বার আরও ছিল শ্যামবাজার, হাতিবাগান। এই মুহূর্তে আমার এয়ারপোর্টের চেম্বারটাই আমার মানে রানিং আছে, এবং ওখানে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সরাসরি যদি আপনারা ওনার সাথে যোগাযোগ করতে চান, আমি জানি উনি প্রচণ্ড ব্যস্ত থাকেন, তো সবসময় ওনাকে ফোন করে যোগাযোগ করবেন। তাই যাই হোক, আর আজ বিশেষ কিছু বলবো না। তো আমরা এখানেই শেষ করব। আমরা চাই আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা। তাই আপনারা সর্বদা সজাগ থাকুন, সঠিক থাকুন, সত্যের সন্ধানে এগিয়ে চলুন, আর সঠিক পথের মানুষের সাথে যোগাযোগ করুন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।